নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট বা 2024-2025-এর ভূগোলে যে সমস্ত পেজগুলো রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি এসি 142 নম্বর পেজের ভূগোলের এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে অলরেডি তোমাদের সামনে তুলে ধরেছি আমি এসি 27, এসি 76, এসি 108, এসি 125-এর এসিকিউ প্রশ্নের উত্তর এবং সবগুলো সেটের এমসিকিউ প্রশ্নের উত্তর ছেড়ে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, আর না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, এখানেও ক্লিক করে দেখে নিতে পারো। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অ্যাকুইফার বলতে কী বোঝো? উত্তর: অ্যাকুইফার বলতে জলধারণকারী শিলাস্তরকে বোঝায়। কোনো প্রবেশ্য শিলাস্তরের নিচে যদি অপ্রবেশ্য শিলাস্তর থাকে তাহলে ওই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে জল ঢুকে অপ্রবেশ্য শিলাস্তরে পৌঁছালে জলের নিম্নগতি বন্ধ হয়ে যায়, তখন ওই প্রবেশ্য শিলাস্তর জল ধরে রাখতে সক্ষম হয় ও তাকে অ্যাকুইফার বলে। অপ্রবেশ্য শিলাস্তরের উপর প্রবেশ্য শিলাস্তর থাকলে উন্মুক্ত অ্যাকুইফার এবং দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যবর্তী প্রবেশ্য শিলাস্তরকে আবদ্ধ অ্যাকুইফার বলে। অথবা পোলজি কি? উত্তর: চুনাপাথর দিয়ে গঠিত অঞ্চলে ইউভালার চেয়ে বড় দীর্ঘায়ত সমতল তলদেশ বিশিষ্ট এবং চতুর্দিকে খাড়া ঢালযুক্ত আবদ্ধ গর্তকে পোলজি বলে। অনেক ক্ষেত্রে পোলজির পৃষ্ঠভাগ পলল দিয়ে ঢাকা থাকে। ভূ আন্দোলনে চুনাপাথরের স্তর নিচের দিকে বেঁকে গিয়ে বিশাল অবনমিত অঞ্চল সৃষ্টি হলে দ্রবণ প্রক্রিয়ায় তা আকৃতিগত পরিবর্তন ঘটে ও পোলজি গঠিত হয়। 2 নম্বর প্রশ্ন: অ্যাটল কাকে বলে? উত্তর: উপকূল থেকে বেশ কিছুটা দূরে দ্বীপ ও দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে গড়ে ওঠা চারপাশে উপহ্রদ পরিবেষ্টিত বৃত্ত বা ডিম্বাকৃতি সংকীর্ণ প্রবাল প্রাচীরকে অ্যাটল বলে। অথবা পুরোদেশীয় তটভূমির সংজ্ঞা দাও। উত্তর: সমুদ্র জলের নিম্নসীমা থেকে মহীসোপানের শেষ প্রান্ত পর্যন্ত তটভূমির সবচেয়ে সামনের যে অংশ সর্বদা জলমগ্ন থাকে তাকে পুরোদেশীয় তটভূমি বলে। 3 নম্বর প্রশ্ন: নদীমঞ্চ বলতে কী বোঝো? উত্তর: প্লাবনভূমি বিশিষ্ট নদী উপত্যকায় ভূমিঢালের পরিবর্তন হলে নদীটি নিম্নক্ষয়ের মাধ্যমে পূর্বেকার উপত্যকার মধ্যে একটি নতুন নদী উপত্যকা গঠন করে। পূর্বেকার নদী উপত্যকার প্লাবনভূমি নবীন নদী উপত্যকার দুপাশে ধাপের মতো যে ভূমিভাগে রূপান্তরিত হয় তাকে নদীমঞ্চ বলে। 4 নম্বর প্রশ্ন: পূর্ববর্তী নদী কাকে বলে? উত্তর: কোনো ক্রম উত্থানশীল অঞ্চলে উত্থানের হারের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতি রেখে একই হারে নিম্নক্ষয়ের মাধ্যমে যে নদী তার প্রবাহপথ বা নদী খাতকে বজায় রাখতে পারে সেই নদীকে পূর্ববর্তী নদী বলা হয়, যেমন নেপালের উরুন নদী। 5 নম্বর প্রশ্ন: রেগোলিথ কি? উত্তর: ভূত্বকের জনক শিলাস্তর আবহবিকার প্রক্রিয়ায় যান্ত্রিকভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় ও রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে ভূপৃষ্ঠের উপর সমসত্ব বিশিষ্ট অসংবদ্ধ চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত শিলার যে আস্তরণ সৃষ্টি হয় তাকে রেগোলিথ বলে। অথবা এলুভিয়েশন কাকে বলে? উত্তর: যে প্রক্রিয়ায় মাটির উপরিস্তর থেকে বিভিন্ন খনিজ পদার্থ মাটিতে চুঁয়ে প্রবেশ করা বৃষ্টিপাতের জলে দ্রবীভূত বা ভাসমান অবস্থায় নিচের স্তরে স্থানান্তরিত হয় তাকে এলুভিয়েশন বলে। 6 নম্বর প্রশ্ন: ঘূর্ণপাতের চক্ষু কি? উত্তর: ঘূর্ণপাতের কেন্দ্রস্থল ঘূর্ণপাতের চক্ষু নামে পরিচিত। ঘূর্ণপাতের কেন্দ্রে বায়ুচাপ খুব কম থাকে বলে ঝড়ের কেন্দ্রস্থলে মেঘ থাকে না, এখানে বায়ু শান্ত অবস্থায় থাকে। ঘূর্ণপাতের চক্ষুর ব্যাস 20 থেকে 60 কিমি। অথবা ওজোন ঘর বলতে কী বোঝো? উত্তর: বিশ্বজুড়ে ক্লোরোফ্লোরোকার্বনের অবাধ ব্যবহারের ফলে ওজোন স্তরের ঘনত্ব ক্রমশ পাতলা হয়ে যে ছিদ্র বা গহ্বর সৃষ্টি হয়েছে সেই গহ্বরকে ওজোন গহ্বর বলে। 1982 সালে ডাক্তার জেসি ফারম্যান ও তার সহকর্মী বিজ্ঞানীগণ কুমেরু অঞ্চলে সর্বপ্রথম ওজোন গহ্বর শনাক্ত করেন। 7 নম্বর প্রশ্ন: লবণাম্ব উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর: লবণাম্ব উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য হলো: 1 নম্বরে লবণাক্ত জলের জন্য লবণাম্ব উদ্ভিদের মূল সুগভীর হয় না, মাটির নিচে বিস্তৃত থাকে, মূলতন্ত্র সুগঠিত হয় না, কাদা ও বালি প্রধান আলগা মাটিতে দৃঢ়ভাবে অনেক মূল ধনুকের মতো বের হয়ে সুগভীর পর্যন্ত বিস্তৃত হয়, এদের ঠেসমু বলে। এদের অস্থানিক মূল হবে, একটু স্পেলিংটা মিস্টেক হয়েছে, অস্থানিক মূল।
অস্থানিক মূল ধনুকের মতো বের হয়ে সুগভীর পর্যন্ত বিস্তৃত হয়, এদের ঠেসমূল বলে। 8 নম্বর প্রশ্ন, রেড ডাটা বুক কি? উত্তর, IUCN যে লিখিত দলিলে পৃথিবীর বিলুপ্ত বিপন্ন উদ্ভিদ ও প্রাণীদের নাম প্রকাশ করে তাকে রেড ডাটা বুক বলে। বুক বলে হবে, স্পেলিংটা মিস্টেক হয়েছে, বুক বলে। 9 নম্বর প্রশ্ন, মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝো? উত্তর, কিমুলোনিম্বাস মেঘে দ্রুত ঘনীভবনের ফলে হঠাৎ অল্প সময়ের মধ্যে প্রবল বর্ষণে মেঘ ভাঙা বৃষ্টি বলে। পার্বত্য অঞ্চলে এই বিপর্যয় ঘটে থাকে। উদাহরণ, মেঘ ভাঙা বৃষ্টিতে 2010 সালে লাদাখে 255 জনের মৃত্যু হয়। 10 নম্বর প্রশ্ন, ট্রাক ফার্মিং কি? উত্তর, দৈনন্দিন প্রয়োজন পূরণে দ্রুত পচনশীল শাকসবজি, ফল, ফুল, মূল, ভেষজ উদ্ভিদ শহরতলি এলাকার কৃষিক্ষেত্র থেকে ট্রাকে ভরে নিকটবর্তী নগর বা মহানগরের আভ্যন্তরীণ বাজারে প্রেরণ বা রপ্তানি করা হয়। তাই বাজার বাগান কৃষি পদ্ধতিকে ট্রাক ফার্মিং বলা হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপের উন্নত দেশগুলিতে এটি বিশেষ প্রচলিত। অথবা, দীর্ঘ আঁশযুক্ত তুলো রপ্তানিতে কোন দেশ বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে? উত্তর, দীর্ঘ আঁশযুক্ত তুলো রপ্তানিতে মিশর বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে। 11 নম্বর প্রশ্ন, অনুসারী শিল্প বলতে কি বোঝো? উত্তর, কোনো বড় শিল্পের উৎপাদিত পণ্যকে কাঁচামাল রূপে ব্যবহার করে যে ধরনের বিভিন্ন আয়তনের শিল্প গড়ে ওঠে তাকে অনুসারী শিল্প বলে। তাকে অনুসারী শিল্পের স্পেলিং মিস্টেক হয়েছে। যেমন, পেট্রোরাসায়নিক শিল্পের শিল্পজাত পণ্য সামগ্রীকে ব্যবহার করে প্লাস্টিক শিল্প ব্যবহৃত হয়। অথবা, সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, সেলের সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। 12 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাণিজ্য সংঘের নাম কি? উত্তর, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাণিজ্য সংঘের নাম হল বিশ্ব বাণিজ্য সংস্থা, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 13 নম্বর প্রশ্ন, অতি জনবিরলতা বলতে কি বোঝো? উত্তর, কোনো দেশে প্রাপ্ত সম্পদের তুলনায় মোট জনসংখ্যা কম হলে বা সম্পদের পরিমাণ আরও বেশি সংখ্যক মানুষকে ধারণ সক্ষম হলে বা মোট জনসংখ্যা কাম্য জনসংখ্যার চেয়ে কম হলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে অতি জনবিরলতা বলে। 14 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র টিন উৎপাদক রাজ্য কোনটি? উত্তর, ভারতের একমাত্র টিন উৎপাদক রাজ্য হল ছত্তিশগড়। অথবা, উন্নয়নের দুটি শর্ত লেখো। উত্তর, উন্নয়নের দুটি শর্ত হল, 1 নম্বরে মাথাপিছু উৎপাদন ও আয়। মোট জাতীয় উৎপাদন, মাথাপিছু উৎপাদন ও আয় বেশি হলে দেশের পণ্যের মজুদ ভাণ্ডার মজুদ হয় এবং বৈদেশিক নির্ভরতা দূর হয়ে অর্থনৈতিক উন্নয়ন দ্রুততর হয়। 2 নম্বর প্রশ্ন, জনসংখ্যা ও জীবনযাত্রার মান। দেশের সম্পদ অনুসারে কাম্য স্তর পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধি, মূলধন গঠন, শ্রমের উৎপাদনশীলতা ও মোট আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ঘটিয়ে উন্নয়ন সম্ভব হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।